আর মেয়ে দেখে আমাদের দেখা যায় যে মেকআপের প্রতি আলাদা একটা ঝোঁক থাকে। তো বিউটিফ্লাই সবসময় একজন না একজন গেস্ট থাকে যাদেরকে কিনা আপনারা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই পেয়ে যাবেন। তো আজকের যে গেস্ট তিনি হচ্ছেন বাসমা খান, তিনি হচ্ছেন একজন বিউটি কন্টেন্ট ক্রিয়েটার প্লাস তিনি একজন ইনফ্লুয়েন্সার। তার ইন্ট্রোডাকশনটা আমরা আরও উনি কী কী করছেন তার কাছ থেকেই জেনে নিব। তো আমি এখন চলে যাব আমাদের যে ফার্স্ট পার্টটুকু, কনভারসেশন পার্টটুকুতে। সো আপু কেমন আছেন? এই তো আপু অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সো আপু আপনার সাথে আমার কথা হচ্ছিল যে আপনি অনেক অনেক বিউটি নিয়ে বেশি কাজ করেন। সো আপনি যদি বলে দেন আপনি পাশাপাশি কি কি করছেন? হ্যাঁ, আমি এখন আপাতত বিউটি নিয়েই আসলে আমার সবসময় কন্টেন্টের ক্ষেত্রে আমি সবসময় বিউটিটার উপরই ফোকাসটা বেশি দিয়েছি। পারিপার্শ্বিক অন্যান্য জিনিসগুলো তো থাকেই, বাট তাছাড়াও আমি বলবো আমার মেইন ফোকাসটা সবসময় বিউটির উপরেই ছিল এবং কন্টেন্টটা ক্রিয়েট করার উপরেই ছিল। সো সেটার পাশাপাশি আরও যেটা হয় যে হ্যাঁ, সময় দেখা যাচ্ছে যে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতেও ওই সোশ্যাল মিডিয়াগুলোর ফর্মগুলোকে ফলো করে অন্যান্য ধরনের কন্টেন্ট অ্যাজ ইন লাইভ অ্যান্ড অন্যান্য প্রমোশনাল কন্টেন্ট এগুলো সবসময় করে থাকি। বাট বিউটিটা আসলে আমার সবসময় মেইন টার্গেট ছিল। সো সেটাই করছি। তার পাশাপাশি আমি যেটা করছি যে আমি মেকআপ শিখাই, সো সেটাও করে যাচ্ছি যে আমি ক্লাসেস নিয়ে আমি মেকআপটা যতটুকু সম্ভব হয় আমার পক্ষে বা যারা আমার কাছে শিখতে ইন্টারেস্টেড হয় তাদেরকে আমি শেখানোর চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। সো আপু আপনার এই শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা আপু হয়েছিল অ্যারাউন্ড 2015-এর দিকে। 2015-এ যেটা হয়, আমি তখন একদমই মানে খুব ছোট ছিলাম এবং সেই সময়টায় তখন একটা মেকআপ বক্স বা একটা সাবস্ক্রিপশন বক্সের মতো বের হয়েছিল। সো ওই জিনিসটার খুব একটা হাইপ দেখছিলাম। সো অ্যাজ এ জেনারেল পাবলিক তখন আমি সেই জিনিসটা হয়তো ওই মানে যেই হাইপটা ছিল সেটা দেখে আমি তখন ওইটা পারচেস করি এবং পারচেস করার পর ওই জিনিসটা নিয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। সো সেটা নিয়ে আমি তখন আমার ফোন বের করে আমি একটা ভিডিও সেই সময় করি। অ্যারাউন্ড 8 বছর আগের কথা মনে হয়, অনেক দিন আগের কথা। সো তখন ওই ভিডিওটা করার পর সেটা খুব ওয়েল অ্যাকসেপ্টেড হয় যে না, আমি অ্যাকচুয়াল পয়েন্টগুলো তুলে ধরেছি রাদার দ্যান গোয়িং উইথ দ্য হাইপ। তখন ওইটা ছিল আমার ফার্স্ট ভিডিও এবং ওটার পরবর্তীতে তারপর আস্তে আস্তে এভাবেই শুরুটা হয়ে যায়। আর তাছাড়া যদি এমনিতে বলি যে মেকআপ নিয়ে কখন থেকে ইন্টারেস্টেড মানে ছিল, সেটা বলতে গেলে তখন দেখা যায় যে সেটা তো আসলে ছোটোবেলা থেকেই থাকে। আর আমাদের মেয়েদের দেখা যায় যে যেটা হয় যে আমরা সবসময় কিন্তু এই আম্মুদের থেকেই একটা ইন্সপিরেশন নিয়ে, এটা আমি যার কথাই বলি না কেন, আম্মুদের থেকে আমরা একটা ইন্সপিরেশন সবসময়, আর মেয়ে দেখে আমাদের দেখা যায় যে মেকআপের প্রতি আলাদা একটা ঝোঁক থাকেই। সো ওইখান থেকেই আসলে বলা যায় যে শুরুটা ছোটবেলা থেকেও একটা শখ ছিল আর ওইখানে একটা মানে স্পার্কটা থেকে ওই স্টার্টটা হয়। আচ্ছা, তো আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করছেন বিউটি রিলেটেড, তারপর তো ওগুলো কিভাবে শুরু হলো? ওই যে ওই একটা রিভিউ থেকেই শুরু হয়। আচ্ছা, ওই একটা রিভিউ থেকে শুরু হয়। আচ্ছা, আর আপনি তো মেকআপ করছেন? হ্যাঁ, মেকআপ করছি। হ্যাঁ। আচ্ছা, তো লাইভে বলতে লাইভটাও হচ্ছে কি আমি মনে করি যেটা আপু কন্টেন্টের ক্ষেত্রে কন্টেন্ট তো অনেক ধরনের হতে পারে। এখানে আমাদের যেটা দেখা গেছে যে লাইভটা হয়তো মানে ওভারঅল যদি ওয়ার্ল্ড ওয়াইড আপনারা খেয়াল করেন জিনিসগুলো, আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দেখলেও কিন্তু আমরা এখন বুঝতে পারবো যে প্ল্যাটফর্ম কিন্তু গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে। অনেক নতুন নতুন অপশনস কিন্তু আসছে। ইভেন আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই আছে সবগুলোতে কিন্তু রিসেন্টলি হয়তো আমরাও নতুন নতুন কিছু ফিচার্স পাচ্ছি। হ্যাঁ, সো এখন ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড জিনিসটা অনেক ডিফারেন্ট একটা ধাঁচে চলে গেছে আমি মনে করি। বাট আমাদের এদিকে যেটা হয়েছে যে আমরা দেখে গেছি খুব লাইভ ওরিয়েন্টেড হয়ে গেছি, যে শুধু লাইভ সেশনগুলোই খুব বেশি হয়তো চলছে বা সেই জিনিসটাকেই হচ্ছে হয়তো খুব বেশি ঘটাও করে সবার সামনে হচ্ছে আমরা প্রেজেন্ট করছি। সেইটার ভিড়ে আমি বলবো যে অ্যাকচুয়াল কন্টেন্ট বা একটা সুন্দর সাজানো গুছানো কন্টেন্ট অ্যাজ এন আমাদের যে এই জিনিসটা হচ্ছে এটাও কিন্তু একটা কন্টেন্ট ফর্মে যাচ্ছে, রাইট? সো এই জিনিসটা যখন যাচ্ছে এটা কিন্তু সাজানো গোছানো একটা জিনিস, বাট লাইফটা কিন্তু সেই জিনিসটা আমার কাছে খুব বেশি একটা অতটা ওরকম মনে হয় না, কারণ ওইখানে দেখা যাচ্ছে সব কিছু কিন্তু ইনস্ট্যান্ট ইন্টারাকশনটা হচ্ছে। সো সেই ফর্মে বলতে গেলে দেখা যাচ্ছে যে আমরা আসলে অন্য আরেক জগতেই বাস করছি। বাট আপনারটা হচ্ছে ডিফারেন্ট, আপনি হচ্ছেন আগে ওটাকে কিভাবে সুন্দর করে আপনি প্রেজেন্ট করেন। হ্যাঁ, প্রেজেন্ট করা সেই জিনিসটা মানে একটা কন্টেন্টটা সুন্দর করে করতে, সেটার মধ্যে এই যে যা কিছু আছে সবকিছুই কিন্তু তখন দেখা যায় এই জিনিসগুলোও মাথায় রাখতে হয়। শুধু জাস্ট আমি একটা ক্যামেরা ওপেন করে লাইভে বসে গেলাম এরকমটা কিন্তু না ব্যাপারটা। আচ্ছা, তো আপনাকে এই মেকআপ রিলেটেড কাজ করা আপনাকে কে ইন্সপায়ার করেছিল? মেকআপ রিলেটেড কাজ করা অ্যাজ ইন হচ্ছে ওই যে বললাম ছোটোবেলা থেকে তো একটা কাজ করছিলই নিজের মধ্যে যে আমার মেকআপ করতে খুব ভালো লাগতো, প্লাস হচ্ছে আমি দেখা যেত যে খুব ধরনের মেকআপ লুক ট্রাই করার চেষ্টা করতাম। সেই থেকেই যখন যখন দেখলাম যে সোশ্যাল মিডিয়াতেও এরকম হয়ে থাকে বা বাইরের দেশগুলোতে, কিন্তু তখন কিন্তু আমাদের দেশে কিন্তু এত একটা এই জিনিসটা প্রচলনটা ছিল না। এখন যেভাবে আমরা দেখি প্যান্ডেমিকের পরে অথবা এই 3-4 বছরের মধ্যে যতটুকু গ্রো করেছে ইন্ডাস্ট্রিটা সব কিছু মিলিয়ে তখন কিন্তু এতটা ভাস্ট আমাদের কি বলবো
এক্সপোজার বলেন True. কিংবা হচ্ছে এটার অ্যাকসেপ্টেন্সটা এতটা ছিল না, বাট এখন কিন্তু সেই জিনিসটা অনেক বেশি হয়ে গেছে। সো সেই হিসাবে আমি বলবো যে তখন ওই বাইরের থেকে দেখেই কিন্তু আসলে ইনফ্লুয়েন্সটা হওয়া বেশি হয়েছে যে আচ্ছা ঠিক আছে, বাইরের দেশে তো দেখছি এরকম ইউটিউবে ভিডিও দেখতে পাচ্ছি, বাট আমিও কি এরকম করতে পারি, সেটা থেকেই কিন্তু তখন ওই চিন্তাটা থেকেই কিন্তু ওই জিনিসটা শুরু করা যে আচ্ছা আমিও করে দেখি কেমন হয়। রাইট রাইট। আচ্ছা, আপনার এই কন্টেন্ট ক্রিয়েট করা, তারপরে ইনফ্লুয়েন্স করা, এটার পেছনের গল্প আর সামনের গল্প যদি আমাদেরকে ছোট্ট করে বলতেন। আচ্ছা, পেছনের গল্প বলতে বাসা থেকে আমার আব্বু উনি গত বছর মারা গেছেন, কিন্তু আব্বুর জিনিসটা যেটা ছিল যে আব্বু সবসময় হচ্ছে দেখতো যে আমি কি জানি করছি, আব্বু জিনিসটা ও কী করছে, যখন প্রথম দিকে খুব হচ্ছে কি আব্বু একটা কনফিউশন, কিন্তু সে কখনো আমাকে মানা করেনি। আর যখন দেখেছে যে না আমি নিজের থেকে কিছু একটা করতে পারছি এবং আমি নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারছি, মানে আব্বু আম্মু এবং আমার ফ্যামিলির যে সাপোর্টটা ছিল সেটা আসলে অনেক বড় ছিল আমার জন্য। আচ্ছা আপু, আসলে এটা স্বাভাবিক, আমরা যখন আমাদের প্যারেন্টস নিয়ে কথা বলি আমাদের স্বাভাবিক একটু ইমোশনাল সেটাই। হয়ে যাওয়ারই কথা, বাট ইটস ওকে, আপনি টাইম নিতে চাইলে টাইম না নিতে না ইটস ওকে, আসলে ওই যে নাই তো উনি এখন সেই জিনিসটাই আসলে কষ্টটা দেয়। ওকে আপু। আচ্ছা, আমরা তাহলে আপনার সামনের যে গল্প, সামনের এরপরে গল্প। কি করতে চাচ্ছেন, কি করবেন? এরপরে আপু এখনো দেখা যাচ্ছে যে আমি কাইন্ড অফ ওই যে থাকে না প্রতিকূলে জিনিসটা হচ্ছে একটা হাওয়ার প্রতিকূলে আমি চলছি সত্যি কথা বলতে গেলে, কারণ ওই যে এখন লাইভের জিনিসটা এত বেশি হয়ে গেছে, সেখানে কন্টেন্টটাকে অ্যাকসেপ্ট করানো খুব ডিফিকাল্ট একটা ইয়ে হয়ে গেছে। কিন্তু হয়তো সেটা জিনিসটা হয়তো আমার বাইরের কান্ট্রিগুলোতে দেখা যাচ্ছে আমার একটা কন্টেন্ট হয়তো খুব ভালো রিচ পাচ্ছে বা ইয়ে হচ্ছে, বাট আমাদের এখানে দেখা যাচ্ছে ওই লাইভের ভিড়ে মাঝখানে হয়তো সেই জিনিসটা এখানের অডিয়েন্সের কাছে যতটা আসলে কি বলে স্প্রেড হওয়ার কথা সেই জিনিসটা অতটা স্প্রেড হতে পারছে না। বাট তারপরে আমার জিনিসটা যেটা হচ্ছে দিন শেষে থাকে না যে আমি যদি সবার মতোই করতে থাকি তাহলে আমি আমার সত্তাটা বা আমি আমার ডিফারেন্ট জিনিসটা কিভাবে ধরে রাখলাম, তাহলে সেটা তো তাহলে সবার মতোই হয়ে গেল। সো ওইটার বিপরীতে গিয়ে যখন আমি কোনো কিছু একটা করছি, আমি দেখা যাচ্ছে আমি আমার ট্রু প্যাশনটাকে নিয়েই এখনো ফলো করার চেষ্টা করছি এবং দিন শেষে আসলে কাজটা করে যেতে পারছি, সেটার রিজনটা এটাই যে আমি আমার প্যাশনটাকে ফলো করছি, আচ্ছা, ট্রেন্ডটাকে follow এটা করছি নিয়ে না। আপনার সামনে কোনো বড় কিছু করার ইচ্ছা আছে? বড় কিছু করার ইচ্ছা যেটা যে আমার আরেকটু রেগুলার হওয়ার ইচ্ছা আছে, বিকজ কিছুদিন একটু গ্যাপ গিয়েছিল, যেহেতু বললাম যে পার্সোনাল লাইফে কিছু হয়েছে, কিছু জিনিস হয়েছে, যেমন অ্যাজ ইন দেখা গেছে আব্বু মারা গেছে, আমার বিয়েটা হয়েছে, তো সব কিছু মিলে একটু গুছিয়ে নিয়ে আসাটা, সব কিছু একটু কোপ আপ করাটা, ওইটার একটু টাইম লাগছে। বাট ওটা করে আমার যেটা ইচ্ছা যে আমি আমার কন্টেন্টগুলো আরও রেগুলারলি করার। রাইট জি। রাইট। আচ্ছা, আপনি যদি একজন মেকআপ ব্লগার যেটাই বলি আমরা, কন্টেন্ট ক্রিয়েটার বা আপনি জি। ইনফ্লুয়েন্সার যদি জি। না হতেন তাহলে আপনি কি হতেন? তাহলে আমি একজন আসলে ইঞ্জিনিয়ার, হয়তো আমি আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরটাতেই হয়তো তখন বেশি হচ্ছে গিয়ে এফোর্টটা আপনার দিতাম। ব্যাকগ্রাউন্ড জি, ইঞ্জিনিয়ারিং ছিল, সিএসসি। তাহলে মানে এটা কেন কন্টিনিউ করেননি? ওটা আসলে দেখা গেছে যে পড়াশোনার পাশাপাশি কিন্তু তখন আমার মেকআপের জার্নিটা শুরু হয়েছিল, এবং মেকআপের জার্নিটা শুরু হওয়ার পর দেখা গেছে যখন এখানে আমি ব্লুম করে গেছি, তখন আর আমি ওই সেক্টরটায় আর তখন ওইভাবে গিয়ে নিজেকে আর ইনভেস্ট করিনি, আমি আমার পুরা টাইমটাই এই জায়গাটায় দিয়ে দিয়েছি। ওকে। জি। আপনার সময়টা এখন কেমন কাটছে ইনফ্লুয়েন্সিং এর জগতে? ওই যে বললাম একটু ডিফিকাল্ট কাটছে, কারণ প্রতিকূলের বিরুদ্ধে গিয়ে আমার জিনিসগুলো করতে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তো আপনার কি মনে হয় যে আমাদের বাংলাদেশে এরকম একটা ইনস্টিটিউট থাকা খুবই দরকার মেকআপ রিলেটেড? হ্যাঁ, সেটা তো থাকা অবশ্যই প্রয়োজন, কারণ আমাদের অ্যাকচুয়াল জিনিসগুলো দেখা যায় যখন আমরা শিখতে চাই এই জায়গাগুলোতে আসলে দেখা যায় যে আমরা একটা ধাক্কা খাই, যে কিভাবে আমরা করব সেই জিনিসটা হয়তো আমরা বা কোথায় আমরা এই জিনিসগুলো, আমি বলি যে সরকারিভাবে এই জিনিসগুলো হয়তো কিছু কিছু জায়গায় থাকা উচিত, যে যেখান থেকে আরও ট্রেন্ড আপ হতে পারবে, কারণ সবসময় দেখা যায় যে হয়তো এই পর্যন্ত আসাটাও সবার পক্ষে পসিবল হয় না, যে অ্যাজ এন শুধু ঢাকায় বা ইয়েতে এখন অনেক ধরনের ক্লাসেস হচ্ছে, যেটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, কারণ এতে দেখা যাচ্ছে সবার কি হচ্ছে ওই এক্সপোজারটা পাচ্ছে এবং জিনিসগুলো যা ট্রেন্ডগুলো হয়তো বাইরে যেগুলো হচ্ছে আমাদের এখানেও সেগুলো হওয়ার কারণে দেখা যাচ্ছে জিনিসটা আস্তে আস্তে সবার মধ্যে অ্যাকসেপ্টেন্সটা আসছে, শিখতে পারছে নতুন জিনিস, এবং সেটার মাধ্যমে নিজেরা দিন শেষে কিছু একটা করতে পারছে, এবং সেটা আমি বলবো যে আমাদেরকে এম্পাওয়ার্ড করছে সত্যি কথা যেটা। আচ্ছা, একজন জি। কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড ইনফ্লুয়েন্সার হতে হলে কি কি লাগে? একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে তো আসলে আমার এই যে একটা কন্টেন্ট বানাতে হবে, সেই জিনিসটার একটা আইডিয়া আমার থাকতে হবে প্রথমত, এবং ইনফ্লুয়েন্সার জিনিসটা আসলে আপু আমি যেটা বলি যে ইনফ্লুয়েন্সিং ব্যাপারটা এটা আসলে হচ্ছে যখন আমি আমার একটা অথেন্টিসিটি ক্রিয়েট করতে পারবো সবার মাঝে, তখন কিন্তু আমার কথাটা একজন বিলিভ করবে। সাপোজ আপনি ধরেন আমার একটা জিনিস দেখলেন, দেখে আপনার যদি আমার কথায় ট্রাস্ট থাকে বা আপনি আমার সাথে আপনার সাথে যদি আমি একটা বন্ড ক্রিয়েট করতে পারি,
থ্রু মাই কন্টেন্ট, হ্যাঁ, তখন কিন্তু আপনার মনেই আমার জন্য একটা অ্যাকসেপ্টেন্স চলে আসে, এবং হয়তো আমি কোনো কিছু একটা বললে সেটা একটা ট্রাস্ট ওয়ার্দি একটা জিনিস হয় আপনার জন্য। তখন যে ওই যে ট্রাস্ট করে আপনি আমার রেকমেন্ডেশনে হয়তো কোনো কিছু একটা করলেন, সেটাই কিন্তু আমার ইনফ্লুয়েন্স আপনার উপর। সো সেই জিনিসটা আমার অডিয়েন্সের সাথে আমার বন্ডটা ক্রিয়েট করতে হয়।